আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ২রা জানুয়ারি ২০২৫ সালে যাদের পরীক্ষা, তাদের জন্য শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস প্রদান করছি। আমরা সেন্টেন্স কারেকশনের ৯৩টি বাক্য তোমাদের সাজেশন দিয়েছি, কিন্তু তারই পাশাপাশি আমি সবাইকে বলবো যে তোমাদের বিগত বছরের প্রশ্ন তো অবশ্যই একটু দেখে যাওয়া উচিত। যেহেতু তুমি একজন অনার্স পরীক্ষার্থী, সেক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো তোমার দেখে যাওয়া উচিত বা পড়া উচিত। আমি আজকে তোমাদের ২০০৫ থেকে ২০০৮ সালের সেন্টেন্স কারেকশনের বিগত বছরের প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে গ্রামাটিক্যাল ষষ্ঠ ক্লাসে আমরা স্বাগত জানাই সকলকে। যদিও এই বিগত বছরের প্রশ্ন তোমাদের কয়েকদিন আগে আমি পড়িয়েছি, ওয়ান্স এগেন রিভাইজ করছি আমরা এই বিগত বছরের প্রশ্নগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো করাচ্ছি তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সুপার শর্ট বুস্টার সাজেশনস ২০২৪, যাদের ২/১/২০২৫ তারিখে পরীক্ষা, মাত্র ৭ দিন পরেই যাতে তুমি নিশ্চিত পাশ করতে পারো তেমন একটি সাজেশনস আমি দিয়েছি, সেইখান থেকে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি। যারা সাজেশনসটি নিয়েছো এটা বের করে তোমরা ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে। আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করোনি, তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। তোমরা সাজেশনসটির মূল্য হচ্ছে ৪০০ টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি। তোমরা মাত্র ৪০০ টাকা দিয়ে এই সাজেশনসটি অর্ডার করতে পারবে এবং এটা নিতে পারবে। সো তোমরা এটা অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। অবশ্যই সবাই SMS দেবে, কল না দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস শুরু করি। তো প্রথমে আমরা ২০০৫ সালের প্রশ্নে চলে যাব। আমরা পরীক্ষায় কীভাবে আনসার করবো, আমরা প্রতি পরীক্ষায় লিখবো হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম যা থাকবে। সাধারণত কারেকশন ২ জায়গায় থাকে, তো আমি ২ লিখলাম, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 2। এটা লেখার পরে আমি নং লিখে নিই, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 2। এটা লেখার পরে আমরা এটাকে একটু আন্ডারলাইন, জাস্ট একটু আন্ডারলাইন করে দেব। তো এরপরে আমরা কি করব, আমাদের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন বাক্যটি আমরা শুধু উঠাবো। আমাদের আমরা উত্তর বাক্যটি শুধু উঠাবো, আমাদের প্রশ্ন বাক্য উঠানোর কোনো প্রয়োজন নেই। সো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা সহকারে উত্তরগুলো বলার চেষ্টা করছি, তোমরা এগুলো অবশ্যই বুঝে সমাধান করার চেষ্টা করবে। এরপরে আমি তোমাদেরকে যেটা পরামর্শ দিব, আমি তোমাদের পড়ালাম, ধরো এটা বুঝিয়ে দিলাম, এরপরে তোমার দায়িত্বটা হচ্ছে তুমি একবার না দেখে খাতা থেকে লিখবে যাতে তুমি পারো কিনা, এই আর কি। তো প্রথম প্রশ্নটা রয়েছে, জন ওয়েন্ট টু স্কটল্যান্ড ফর প্লেয়িং গলফ। জন স্কটল্যান্ডে গিয়েছিল মানে গলফ খেলার উদ্দেশ্যে। মনে রাখবে যে উদ্দেশ্য প্রকাশ করার জন্য সবসময় টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ। সো আমাদের এখানে ভুলটা হচ্ছে ফর প্লেয়িং কথাটা ভুল, তো আমাদেরকে কারেকশন করতে হবে এরকম যে জন, আমরা কারেকশন করবো এভাবে, জন ওয়েন্ট টু স্কটল্যান্ড, জন স্কটল্যান্ডে গিয়েছিল, ফর প্লেয়িং না, টু প্লে গলফ মানে গলফ খেলার উদ্দেশ্যে। মনে রাখবে যে উদ্দেশ্য প্রকাশ করার জন্য সবসময় টু প্লাস ভার্ব যেটাকে ইনফিনিটিভ বলে, সেটা অবশ্যই উদ্দেশ্য প্রকাশ করার জন্য, মনে রেখো। এরপরের প্রশ্নটি রয়েছে, দ্য মিনিস্টার গেভ এ ভ্যালুয়েবল স্পিচ। মিনিস্টার সাহেব একটি মূল্যবান বক্তব্য দিয়েছিলেন। আগেই পড়িয়েছি সূত্রের ভিতরে যে বক্তব্য দিলে ডেলিভার্ড হয়, বক্তব্য দিলে গেভ হয় না। সো এখানে হচ্ছে আমার ভুল, তো কারেকশন অ্যান্সারটা করতে হবে যে তোমার দ্য মিনিস্টার গেভ হবে না, হবে ডেলিভার্ড এ ভ্যালুয়েবল স্পিচ। অর্থাৎ মিনিস্টার সাহেব একটি মূল্যবান বক্তব্য ডেলিভার করেছিল। মনে রাখবে যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডেলিভার্ড কথাটি বসে, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তোমার গেভ কথাটি বসে না। আমি আন্ডারলাইন কেন করছি, আন্ডারলাইন তো আমাদের পরীক্ষার প্রশ্নে উত্তর করা লাগবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আন্ডারলাইনগুলো করছি। তারপরের প্রশ্নটি রয়েছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। দেখো এখানে অফ একটা ভুল কথা, আমরা জানি যে কি অফ বসবে, তার মানে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ নয়, কি টু সাকসেস। তোমার কির পর সবসময় টু বসে, তার জন্য ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তারপর হচ্ছে মেরি স্পিক্স ফ্রেঞ্চ, মেরি ফ্রেঞ্চ বলে, ভেরি গুড, খুব ভালো। এখানে হচ্ছে তোমার গুডটা হচ্ছে একটা তোমার কি বলা যায় যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো গুডটা কখনো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসে না সাধারণত। তো ভালো পরিস্থিতি বোঝাতে, কেমন শব্দের অর্থে। আর মূল কথা হচ্ছে এখানে
মূলত কথা হবে যে মেরি কীভাবে ইংরেজি বলতে পারে, উত্তরটা আসবে কীভাবে। তো কীভাবে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে অ্যাডভার্ব চলে আসে। মনে রাখবে যে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্বটা হচ্ছে মানে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। তার জন্য কারেক্ট অ্যান্সারটা হচ্ছে মেরি স্পিক্স ফ্রেঞ্চ। মেরি ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। ভেরি গুড নয়, ভেরি ওয়েল। অর্থাৎ গুডটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, করতে হবে অ্যাডভার্ব, ভেরি ওয়েল। আই সি অফেন মাই আঙ্কেল, তুমি বলতে পারো যে আই ভিজিট। আই অফেন, অফেন অথবা অফটেন দুটো উচ্চারণ ঠিক। আই অফটেন অথবা আই অফেন, অফেন বলাটাই ভালো। আই অফেন ভিজিট মাই আঙ্কেল, আমি আমার চাচার কাছে প্রায় বেড়াতে যাই। আচ্ছা, তারপরের প্রশ্নটা বলেছে লুচি ইজ লয়ার লাইক হার ফাদার। এখানের বিষয়টা হচ্ছে দেখো যে এখানে আমাদের বিষয়টা হলো যে লুচি ইজ লয়ার লাইক হার ফাদার। যখন এরকম কোনো পেশা বোঝায় তখন আমাদেরকে একটা আর্টিকেল প্রয়োজন হয়। তাহলে লুচি ইজ আ লয়ার, লুচি একজন আইনজীবী, একটা আর্টিকেল বসলো, লাইক হার ফাদার, তার বাবার মতো। লাইক হার ফাদার, তার বাবার মতো। তারপরের প্রশ্নটা রয়েছে হোয়াট ডু ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি পান করতে পছন্দ করো। তো হোয়াট ইউ উড আছে, এখানে তোমার গঠনটা তুমি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু ডব্লিউএস কোশ্চেনের গঠনটি হয়নি। আমরা জানি যে ডব্লিউএস কোশ্চেনের গঠন হচ্ছে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব উড, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে এখানে বলেছে হোয়াট ইউ উড, হবে হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি পান করতে পছন্দ করো। এই হচ্ছে আমাদের যে 7টি প্রশ্ন দিয়েছিল, এর মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের সব কয়টি করে দেখালাম। সো আশা করি তোমরা আমার উত্তরগুলো বুঝতে পেরেছো এবং তোমরা এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে। আবার একটু রিভাইজ করি। জন ওয়েন্ট স্কটল্যান্ড ফর প্লেয়িং গলফ, ফর প্লেয়িংটা হচ্ছে তোমার হবে না। উদ্দেশ্য প্রকাশ করতে ফর প্লাস আইজি বসে না, টু প্লাস ভার্ব বসে, তো টু প্লে গলফ। দ্য মিনিস্টার গেভ এ ভ্যালুয়েবল স্পিচ, মিনিস্টার একটি মূল্যবান বক্তব্য দিয়েছিল, বক্তব্যের ক্ষেত্রে গেভ হবে না, ডেলিভার্ড হবে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস, মনে রাখবে কির জন্য অফ বসে না, কির জন্য টু বসে, ইন্ডাস্ট্রি দ্য কি টু সাকসেস। মেরি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি গুড, তো বলতে হবে মেরি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি ওয়েল। গুড বলা যাবে না, যে বলে কীভাবে বলে, তো গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমাদের বসাতে হবে অ্যাডভার্ব, ভেরি ওয়েল। তো আই সি অফেন মাই আঙ্কেল, আমি আমার চাচাকে প্রায় দেখি, কথাটা হবে আমি প্রায়ই আমার চাচার কাছে বেড়াতে চাই। আই অফেন ভিজিট মাই আঙ্কেল, আমি প্রায়ই আমার চাচার কাছে বেড়াতে চাই। লুসি ইজ লয়ার লাইক হার ফাদার, তো লুচি ইজ এ লয়ার লাইক হার ফাদার। হোয়াট ইউ উড লাইক টু ড্রিঙ্ক, এখানে ডব্লিউএস কোশ্চেনের ফরম্যাটে যেতে হবে, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। তারপর আসো 2 নম্বর প্রশ্নটি কী বলেছে, আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখে নেব আমাদের প্রশ্নটা কী বলেছে। প্রথমেই লেখা উচিত অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম। টু মানে টু বলতে আমাদের পরীক্ষায় সাধারণত কারেকশন 2 জায়গায় থাকে, এর জন্য আমরা টু কথাটা লিখে নেব। তারপরে অ্যান্সার হবে 16। আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে হচ্ছে আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস, আমি ওই লোকটির বাড়িতে গিয়েছিলাম, হোম ইউ স, যাকে তুমি দেখেছিলে। দেখো এই হচ্ছে তোমার হোমটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তো এই হুইস, হোয়াট, দ্যাট, হোম, হুস, এই রিলেটিভ প্রোনাউনের বাম পাশেই তার সাবজেক্টিভ বসতে হয়। তো এই হোম হচ্ছে একটা ব্যক্তিকে নির্দেশ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোমের বাম পাশে আছে হাউস, তাহলে এখানে রিলেটিভটা ঠিকমতো হয়নি। আমাদের রিলেটিভটা এমন হতে হবে যে হোমের আগে যেন একটা ব্যক্তি থাকে। কীভাবে ব্যক্তিটা রাখা যায়, অর্থও ঠিক থাকতে হবে। যেমন আই ওয়েন্ট টু, এটা এই কথাটা যদি এভাবে বলি আমরা, আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দি ম্যান, আমি ওই লোকটির বাড়িতে গেলাম, হুজ হোম, যাকে ইউ স, তুমি দেখেছিলে। তো এবার যদি তুমি কন্ডিশনটা খেয়াল করো যে তোমার হোমের আগে কিন্তু কারেক্ট রিলেটিভটা চলে এসছে, সেটা হচ্ছে ম্যান, কারেক্ট অ্যান্টিসিডেন্ট অর্থাৎ কারেক্ট নাউনটা চলে এসেছে, সেটা ম্যান। তাহলে আমাদের মূল কথা আছে যে রিলেটিভ প্রোনাউন বাম পাশের অ্যান্টিসিডেন্টটি কারেক্ট হতে হয়। সেখানে আমি বলেছি অর্থও ঠিক থাকলো। আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান, আমি ওই লোকটির বাড়িতে গিয়েছিলাম, হোম ইউ স, যাকে তুমি দেখেছিলে। তারপরে প্রশ্নটি দি ম্যান ওয়াজ চার্জড ফর মার্ডার, মনে রাখবে চার্জড ফর হয় না, চার্জড অফ হয়, অভিযুক্ত অর্থে। অর্থাৎ দি ম্যান ওয়াজ চার্জড অফ মার্ডার, লোকটিকে চোরের দায়ে অভিযুক্ত করা হয়েছে, মানে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ এ নেশন,
মনে রাখার বিষয় হচ্ছে মাঝখানে যখন ডব্লিউএস কোশ্চেন থাকবে তখন ডান পাশের যে অংশটা রয়েছে এই ডান পাশের অংশে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন যাবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা আমরা সাজাবো, কেননা এখানে দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। আমাদেরকে এখানে এডিট করে অর্থাৎ পরিবর্তন করে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে যেতে হবে। সেটা কীভাবে যাওয়া যায়? ডু ইউ নো, তুমি কি জানো? হাউ, তারপর সাবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আগে সাবজেক্ট, তো করাপশন ইটস আপ এ নেশন, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাটে হবে না। আচ্ছা, তারপরের প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট। হ্যাঁ, তারপর প্রশ্ন রয়েছে হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট, তিনি এতটাই রুড়ো মেজাজের মানুষ ছিল যে আই ডিড নট হিয়ার হিম। সূত্রটা হচ্ছে দেখো, যতক্ষণ সো থাকে তখন দ্যাটের পরের ক্লোজটিতে অবশ্যই কুড নট বসে। এটা আমরা ছোটোকাল থেকে পড়েছি, যেমন হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, এরকম। সো এখানে হবে অর্থটা এরকম যে হি ওয়াজ সো ইনসোলেন্ট, তিনি এতটা ইনসোলেন্ট ছিলেন, এতটাই রুড়ো মেজাজের মানুষ ছিলেন, দ্যাট আই কুড নট হিয়ার হিম, আমি তার কথা শুনতে পারতাম না। ঠিক আছে, কথাটা এরকম অর্থ দাঁড়াচ্ছে। এর পরের প্রশ্নটি রয়েছে শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক, সে হচ্ছে অধিকতর জ্ঞানী যেমনটি আমি মনে করি। কথাটা মানে হচ্ছে যে দেখো, একটা ব্যাপার হচ্ছে সে হচ্ছে অধিকতর জ্ঞানী যেমনটা আমি তাকে মনে করি। কথাটা মানে হচ্ছে যেমনটি সে হবে বলে মনে হয়। এটাকে দুভাবে কারেক্ট করা যেতে পারে, যে শি ইজ ওয়াইজার, সে হয় অধিকতর জ্ঞানী, দ্যান আই থিঙ্ক না, দ্যান আই থিঙ্ক হার টু বি, আমি তাকে যতটা বলে মনে করি, বা থট হার টু বি দিলেও হয়। এরপর আছে যে হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটি। মনে রাখবে এখানে হচ্ছে একটা প্রিপোজিশনগত ভুল, ইনের জায়গায় অন বসবে, কারণ আমরা বিষয়টা জানি হচ্ছে যে ইন দ্য কমিটি হয় না, এখানে প্রিপোজিশনগত ভুল। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অন দ্য কমিটি, ইন দ্য কমিটি হয় না, অন দ্য কমিটি। তারপরের প্রশ্ন রয়েছে ডো নট প্রাইড ইন ইউর ওয়েলথ, তোমার সম্পদের উপর গর্ব করো না। ডো নট হচ্ছে এমন একটা ব্যাপার যে ডো নটের পর অবশ্যই একটা ভার্ব লাগবে। সো আমাদের এখানে ভার্বটা মিসিং হয়ে গেছে, আমাদের এখানে ভার্ব বসাতে হবে। ডো নট টেক প্রাইড কথাটা বলতে পারো, যে ডো নট টেক প্রাইড, গর্ব করো না, ইন ইউর ওয়েলথ, তোমার সম্পদে গর্ব করো না। আচ্ছা, তোমরা একটু বুঝে নিয়েছো কিনা, আবার একটু রিভাইজ করা যাক। যে আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস হোম ইউ সা, এখানে আমাদের কারেক্ট অ্যান্টিসিডেন্ট বসাতে হবে রিলেটিভের আগে। তো আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান, আমি ওই লোকটির বাড়িতে গেলাম, হোম ইউ সা, যাকে তুমি দেখেছিলে। দি ম্যান ওয়াজ চার্জড ফর মার্ডার, তো চার্জড ফর হয় না, চার্জড অফ হয়, চার্জড অফ। ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস অফ এ নেশন, মাঝখানে যদি ডব্লিউএস কোয়েশ্চেন থাকে অবশ্যই মাঝখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন বসাতে হলে ডু ইউ নো হাউ করাপশন ইটস অফ এ নেশন। হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট, সে এতটাই রুডো মেজাজের মানুষ ছিল যে আই ডিড নট হিয়ার হিম, আমি তাকে শুনিনি। কথাটা মানে হবে সো থাকার কারণে কুড নট, যে হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট আই কুড নট হিয়ার হিম। শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক, কথাটা হবে শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক হার টু বি। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটি, কমিটিতে গণ বসে, অন দ্য কমিটি। ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ, তোমার সম্পদে গর্ব করো না, তার মানে ডু নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ। তারপরে প্রশ্নটি হচ্ছে 2007 সালের স্পেশাল প্রশ্ন, আমাদের 2006 হয়ে গেল। 2007 সালে দুটি পরীক্ষা হয়েছিল, 2007 সালে একটা স্পেশাল পরীক্ষা হয়েছিল। তো 2007 সালের প্রশ্নটি আমরা আগে সমাধান করি, স্পেশাল প্রশ্নটি, তারপর আবার স্বাভাবিক প্রশ্নটি সমাধান করব। তো প্রথমে আমরা লিখে নেব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম 2, মানে যেহেতু কারেকশনটা প্রশ্নের 2 থেকে থাকে, তো আমি দেখো প্রথম প্রশ্নটা আছে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, সে ইংরেজি বলে লাইক ইংলিশ। দেখো একটা আর্টিকেল হতে বল, যে এখানে ইংলিশটা হচ্ছে একটা কি বোঝাচ্ছে, তোমার ইংলিশটা হচ্ছে এখানে একটা ভাষা বুঝাইছে, রাইট? সরি, লাইক ইংলিশ এখানে জাতি বুঝাইছে, সো এটা নেশন বুঝাইছে, রাইট? তো নেশন বুঝালে, নেশনের আগে সবসময় দি বসে, জাতি বুঝালে। তো এখানে কারেকশনটা হবে যে হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, লাইক দি ইংলিশ, ইংরেজদের মতো। এখানে জাতি বোঝাতে ইংলিশে রেখে দি বসেছে। ইউ ড্র্যাঙ্ক এ হট কাপটি, তুমি একটি গরম কাপ চা পান করেছিলে। কথাটা মানে হবে যে তুমি একটি গরম কাপ, মানে 1 কাপ গরম চা পান করেছিলে। কথাটা মানে হবে ইউ ড্র্যাঙ্ক এ কাপ অফ হট টি, তুমি 1 কাপ গরম চা খেয়েছিলে। তারপরে প্রশ্নটি নাও আই ফিল আনইজি, কথাটা মানে হবে যে নাও আই অ্যাম ফিলিং আনইজি, কারণ
বিষয়টা হচ্ছে তোমার যে নাউটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর। সো তোমাকে নাও থাকলে ওই বাক্যটিকে অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। তো নাও উই ফিল আনইজি, আমি এখন আনইজি ফিল করছি, কথাটা মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেতে হবে, আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফরম্যাটে। সো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইজি, সেখানে করেছি। আর নাও উই ফিল আনইজি থেকে নাও আই এম ফিলিং আনইজি। পরের বাক্যটি রয়েছে সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে শব্দটি খোঁজো। তোমাদের বারবার পড়িয়েছি আগেও যে কোনো শব্দ যদি ডিকশনারিতে খুঁজতে হয় তাহলে বসাতে হয় লুক আপ, সে নয় লুক আপ। তাহলে আমরা যদি লুক আপ লিখে যে লুক আপ দ্য ওয়ার্ড, শব্দটিকে খোঁজো কোথায়, ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে শব্দগুলো খোঁজো। তারপরে প্রশ্নটি দি গার্ল প্রেফার্স ড্যান্সিং দ্যান সিঙ্গিং, তোমাদের সূত্র নম্বর 10-এ পড়িয়েছিলাম যে প্রেফারের দুই পাশে আইজি বসে এবং সেটা দিয়ে দুটি কাজের পার্থক্য প্রকাশ করে, যেটাকে বেশি প্রেফার করি বা পছন্দ করি সেটা বোঝে, এবং মাঝখানে টু বসে। সো দি গার্ল প্রেফার, মেয়েটি পছন্দ করে, দি গার্ল প্রেফার্স, মেয়েটি পছন্দ করে, কী করা পছন্দ করে, ড্যান্সিংকে বেশি পছন্দ করে একটু সিঙ্গিং, সিঙ্গিং ছেড়ে ড্যান্সিং এসে বেশি পছন্দ করে। তারপরের প্রশ্নটি আমরা যদি দেখি F নম্বরে কি বলেছেন। আচ্ছা, F নম্বর প্রশ্নটায় বলেছে যে হি ইজ ডেভোয়েড কমন সেন্স, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগত ভুল। ডেভোয়েডের পর সবসময় অফ বসে, হি ইজ ডেভোয়েড অফ কমন সেন্স। মূলত ডেভোয়েডের উপরেই শুধু নয়, বঞ্চিত কথা বোঝাতেই সবসময় অফ বসে, যেমন ডেভোয়েড অফ, ডেপ্রাইভড অফ, বেরেফড অফ ইত্যাদি। দি স্পিকার লেকচার্ড অ্যাবাউট পপুলেশন প্রবলেম, মনে রাখবে যে লেকচার্ডের পর অ্যাবাউট কথাটি বসে না। সো দ্য স্পিকার লেকচার্ড পপুলেশন প্রবলেম। তাই হচ্ছে আমাদের 7টি প্রশ্ন, যেটি 2007 সালের অনার্স স্পেশাল প্রশ্নে আমাদের এসেছিল। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার 2007 সালের রেগুলার যে পরীক্ষাটা হয়েছিল সেই রেগুলার পরীক্ষায় আমরা কি প্রশ্ন দিয়েছে আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম 2, কেন প্রশ্নে সাধারণত 2 দাগ দিয়ে আমাদের এই কারেকশনগুলো থাকে। সো লেটস গেট স্টার্টেড এবং আমরা আনসার করি। প্রথম বাক্যটিতে রয়েছে এভরিওয়ান ওয়াজ পেইড ওয়ান্স স্যালারি, প্রত্যেকের স্যালারি দেওয়া হয়েছিল। তো বিষয়টা হচ্ছে এরকম যে এটাকে আমরা দুইভাবে কারেক্ট করতে পারি যে এভরিওয়ান কথাটা মানে এভরিওয়ান যে একটা ইনডিফিনিট প্রোনাউন, তাই এভরিওয়ান ইনডিফিনিট প্রোনাউনটার জন্য লিঙ্গভেদটা হয়, অর্থাৎ এখানে হিস অথবা হার বসতে পারে। কিন্তু ওয়ানকে যদি পসেসিভ ঠিক রাখি তাহলে এখানে আমাদের ডান পাশে তোমার ইনডিফিনিট প্রোনাউন ওয়ানই বসবে। ওয়ান হচ্ছে একটা ব্যতিক্রম ইনডিফিনিট প্রোনাউন যার লিঙ্গভেদ হয় না। সো আমরা দুইভাবে কারেক্ট করতে পারি। এভরিওয়ান ওয়াজ পেইড ওয়ান্স স্যালারি, এই কথাটিকে আমরা এভাবে বলতে পারি যে এভরিওয়ান ওয়াজ পেইড, সবাইকে প্রদান করা হয়েছিল, হিস অথবা হার স্যালারি, তুমি যা লেখো। আচ্ছা, অথবা এই বাক্যটিকে আমরা এইভাবে কমপ্লিট করতে পারি যে আমি ডান পাশে লিখি অথবা ওয়ান ওয়াজ পেইড ওয়ান্স স্যালারি, প্রত্যেকের স্যালারি দেওয়া হয়েছিল। তো মনে রাখবে এটা আমি অবশ্যই সূত্রে ব্যাখ্যা করেছি, যারা সূত্রের ক্লাসগুলো দেখোনি তাদেরকে আমি অনুরোধ করব সূত্রের ক্লাসগুলো অবশ্যই দেখবে। আমি প্লেলিস্ট করে রেখেছি তোমাদের জন্য, সেই প্লেলিস্ট থেকে দেখতে পারো। তারপর প্রশ্ন রয়েছে আইদার হার ফ্রেন্ডস অর রবি, মনে রাখবে রবি মানে অরের পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভার্ব বসবে। তাহলে দেখো এখানে অরের পরে সাবজেক্ট রয়েছে রবি, তো রবির জন্য নিশ্চয়ই হ্যাভ বসবে না, রবির জন্য বসবে হ্যাজ। আর এই কাজেই কারেক্ট অ্যান্সারটা হবে আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাজ কাম, হয় রুবি অথবা রুবির বন্ধু এসেছে। উড ইউ মাইন্ড টু কাম হেয়ার, মনে রাখবার বিষয় হচ্ছে মাইন্ডের পরে সবসময় মূল ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এখানে টু কাম কথাটা আছে, অবশ্যই উড ইউ মাইন্ডের পরে মূল ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, যে উড ইউ মাইন্ড কামিং হেয়ার, তুমি কি এখানে দয়া করে একটু আসবে। আচ্ছা, তারপরের প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার রুস্তম ফট অ্যাজ এ হিরো, মনে রাখবে যে অ্যাজ মানে হচ্ছে হিসেবে, আর লাইক মানে হচ্ছে মতো। তাহলে কথাটা মানে দাঁড়াচ্ছে সে রুস্তম একটি বীর হিসেবে যুদ্ধ করেছেন নাকি রুস্তম একটি বীরের মতো যুদ্ধ করেছেন। উত্তর আসবে মতো। তো মতো মানে হচ্ছে লাইক রুস্তম ফট
লাইক আ হিরো, রুস্তম একটি বীরের মতো যুদ্ধ করেছিল। আই শ্যাল রিফ্রেন টু অ্যানো ইউ, আমি তোমাকে বিরক্ত করা থেকে বিরত থাকবো, মানে বিরক্ত করা থেকে ফিরে থাকবো বা বিরক্ত থাকবো। মনে রাখবে রিফ্রেনের জন্য সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, তাহলে কারেক্ট অ্যান্সারটা হবে আই শ্যাল রিফ্রেন, আমি রিফ্রেন করব ফ্রম। যেহেতু টু বাদ দিয়ে আমি ফ্রম লিখেছি, তার জন্য আমাদেরকে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে, কারণ আমরা জানি টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে অ্যানয় থেকে অ্যানোয়িং। এই সূত্র আমি তোমাদেরকে পড়িয়েছি, রুল নম্বর 2-তে পড়িয়েছে। তোমরা সূত্রগুলো দেখবে, নোট করে রাখবে, নোট করে পড়বে, আশা করি তোমরা তাহলে বুঝতে পারবে। নিদার ইউ নর আই নর এনিওয়ান এলস নোস ইট, না তো আমি না তো আর কেউ এই ঘটনাটিকে জানে। তো বিষয়টা হচ্ছে এরকম যে নিদার মানে আইদারের জন্য অর বসে আর নিদারের জন্য সবসময় নর বসে। এখানে দেখতে পাচ্ছি এটা অর রয়েছে, তো এই অরটাকে আমাকে নর বানিয়ে দিতে হবে, তাহলেই আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে। তো নাইদার ইউ, না তো তুমি, নর আই, না তো আমি, নর এনিওয়ান এলস, না তো আর কেউ, নোস ইট, এটাকে জানে। দ্য স্টোন ইজ ভেরি হার্ড টু বি ব্রোকেন, মনে রাখবা যে ডান পাশে টু থাকলে বাম পাশে তীব্রতা প্রকাশ করার জন্য সো অথবা ভেরি কথাটি বসে না, টু কথাটি বসে তীব্রতা প্রকাশ করার জন্য। তাহলে দি স্টোন, পাথরটি, ইজ টু হার্ড, পাথরটি যথেষ্ট কঠিন, টু বি ব্রোকেন, ভাঙার জন্য খুবই কঠিন। তোমরা এই ভিডিওগুলো একটু একবার দেখে তারপর নিজে নিজে ব্যাখ্যা দিয়ে এইগুলো বাসায় একটু লেখার চেষ্টা করবে। তোমার কাছে অবশ্যই বই রয়েছে, তো সেই বইটা থেকে তুমি বিগত বছরগুলোকে প্র্যাকটিস করবে, অথবা তোমার কাছে বই যদি না থাকে তাহলে তোমার এই ভিডিওগুলো পজ দিয়ে তুমি প্র্যাকটিস করবে। তাহলে আমরা দেখো, তো আমরা সমাধান করলাম 2007 সালের প্রশ্ন। আজকের আয়োজনের আমাদের 2008 সালের প্রশ্নটি সমাধান করে আমাদের আজকের ভিডিও শেষ করব। পরবর্তী ভিডিওতে আমি আরও 5টি সাল ইনশাআল্লাহ কমপ্লিট করে দেখাবো তোমাদেরকে। এভাবেই আমরা প্রতিদিন প্র্যাকটিস করবো, আসলে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। 2008 সালের অনার্সের প্রশ্নটি আমরা সমাধান করছি। লেখা আছে পিপল রিগার্ড হিম অ্যাজ এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি, এখানে একটি প্রিপোজিশন মিস করেছে। রিগার্ড কথাটির জন্য সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অ্যাজ, ঠিক আছে। আর যদি কনসিডার কথাটা বসাও রিগার্ডের পরিবর্তে, তাহলে প্রিপোজিশন লাগে না। দুইভাবে করা যেতে পারে, রিগার্ডের পরিবর্তে কনসিডার দিতে পারো, অথবা তুমি রিগার্ড বসালে অ্যাজ বসাতে হবে তোমাকে। যেমন পিপল রিগার্ড হিম, মানুষ থেকে রিগার্ড করে অ্যাজ আ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি, মানুষ থেকে দেশের গ্রেট লিডার মনে করে। অথবা তুমি এভাবে বলতে পারো যে পিপল কনসিডার হিম, মানুষ থেকে কনসিডার করে অ্যাজ এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, একটু কষ্ট হলেও ভাই এগুলো দেখতে হবে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। যারা পারো তাদের জন্য তাদের তো অবশ্যই পারো, আর যারা না পারো তারা এই ভিডিওগুলো বুঝে বুঝে সমাধান করবে। তারপরে প্রশ্ন রয়েছে দ্য টিচার্স প্রেফার্স টু রাইট টু ড্যান্স। তোমাদেরকে বলেছি প্রেফারযুক্ত বাক্যে যদি দুটি কাজের পার্থক্য প্রকাশ করে, তাহলে প্রেফারের দুই পাশে আইএনজি যুক্ত ভার্ব বসবে এবং মাঝখানে টু বসবে। যেমন দ্য টিচার, শিক্ষক, প্রেফার্স রাইটিং, তিনি রাইটিংকে বেশি পছন্দ করেন, টু ড্যান্সিং, টু ডিকটেটিং। তারপরে প্রশ্নটি রয়েছে হচ্ছে দি একাডেমিক কাউন্সিল ডিসকাসড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ পলিসি ইউনিফর্ম। তোমাদেরকে প্রথম সূত্রে পড়িয়েছিলাম রুল নম্বর 1-এ যে ডিসকাসের পরে অ্যাবাউট প্রিপোজিশনটি বসে না বা কোনো প্রিপোজিশনে বসে না। তাহলে দি কলেজ একাডেমিক কাউন্সিল ডিসকাসড দ্য ইম্পর্টেন্স অফ কলেজ ইউনিফর্ম। তারপরের প্রশ্নটি রয়েছে হচ্ছে ডি নম্বর, ইট ইজ হাই টাইম উই শ্যাল স্টপ করাপশন। রাইট ফর্ম অফ ভার্বসে পড়েছো যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স বসে, তাহলে ইট ইজ হাই টাইম এখনই উত্তম সময়, পাস্ট ইনডিফিনিটে বসাতে হবে। এখানে লেখা আছে উই শ্যাল স্টপ করাপশন, তাহলে পাস্ট ইনডিফিনিট যদি যাই, ইট ইজ হাই টাইম, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, মূল ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স্টপড, বাকি অংশ হচ্ছে করাপশন।
তারপরে প্রশ্নটি, মাই প্যারেন্টস ইনসিস্টেড মি টু স্টাডি অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। তোমরা জানো ইনসিস্টেড কথাটি থাকলে ইনসিস্টেডের পর অন বসে এবং তারপরে যে অবজেক্টটা থাকে সেটাকে পসেসিভ করতে হয়। আগেও তোমাদের সূত্র পড়িয়েছি, রুল নম্বর 10-এ এটা পড়াইছি আমি। তো মাই প্যারেন্টস, আমার পিতামাতা, ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স in the ন্যাশনাল ইউনিভার্সিটি। আমার পিতামাতা আমাকে অনার্স কোর্স পড়ার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটিতে জোরাজোরি করেছিল। আই সো ডেট, তো আমি একটি মরাগরু দেখলাম ওয়াকিং অন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে হাঁটছে। তো যখন দেখবে কোনো নাউনের পরে আইএনজি বসেছে তাহলে ওই নাউনটির পরিচয় প্রকাশ করে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। আর এই প্রেজেন্ট পার্টিসিপেল মানে ভার্বের সাথে আইএনজিকে প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয়। তো প্রেজেন্ট পার্টিসিপেল যখন কোনো নাউনের পরে বসে এটা হচ্ছে ওই নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। তোমরা দ্বাদশ শ্রেণীতে এইচএসসিতে মডিফায়ার কি পড়েছো? সো কাউর হচ্ছে পোস্ট মডিফায়ার হচ্ছে ওয়াকিং ইন দ্য স্ট্রিট, অর্থাৎ বোঝা যাচ্ছে একটা মরা গরু রাস্তা দিয়ে হাঁটছে। কথাটাকে এমনভাবে বানাতে হবে যে আমি যখন হাঁটছিলাম তখন আমি একটি মরা গরু দেখেছিলাম। তো এটাকে দুইভাবে কারেক্ট করা যেতে পারে। আই স এ ডেড কাউ, আমি একটি মরা গরু দেখেছিলাম। ওয়াইল, যখন। আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম অন দ্য স্ট্রিট, রাস্তায়। এই বাক্যটিকে তুমি দেখো, প্রথম দুই পেশার সাবজেক্ট যদি এক থাকে তাহলে ওয়াইলের পরে আই ওয়াজ কথাটি বসা, মানে তোমার কি বলে আই ওয়াজ কথাটি বসা লাগে না, যেহেতু আই স আছে তো আই ওয়াইল ওয়াকিং দিলেই হয়, কিন্তু তারপর তোমরা অনেক আই ওয়াজ দাও, আই ওয়াজ দিলে কনফিউশনটা কেটে যায়, তো আই ওয়াজটা দিতে পারো। পরের প্রশ্নটিতে রয়েছে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান বরিশাল। এখানে দেখো প্রথম সাবজেক্টটা হচ্ছে ঢাকার রাস্তা আর দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে বরিশাল। তাহলে পার্থক্যটা হয়ে দাঁড়ালো অর্থটা অনুসারে যে ঢাকার রাস্তা বরিশালের থেকে ভালো। পার্থক্যটা হচ্ছে ঢাকার রাস্তা এবং বরিশাল শহরের সাথে। কথাটা তো তা হবে না, কথাটা হবে ঢাকার রাস্তা বরিশালের রাস্তার থেকে ভালো। পার্থক্য হবে রাস্তায় রাস্তায়। সো আমাদের কথাটা হবে দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তা আর বেটার হয় উত্তম দেন দ্য রোডস অফ বরিশাল, বরিশালের রাস্তার থেকে। কিন্তু খেয়াল করো, আমি যদি দুইবার দ্য রোডস অফ বরিশাল বলি তাহলে দি রোডস অফ বলি তাহলে শুনতে একটু কটু লাগে, শ্রুতি কটু লাগে। তার জন্য আমরা দি রোডস অফ না বলে আমরা বলবো দোস অফ। যদি দোস অফ কথাটা বলি তাহলে বোঝা যাবে দোস মানে ওই বলতে কোনগুলো, ওই রোডগুলো। তাহলে আমরা দোস অফ দিলে কথাটাকে ভালো শোনাবে, তার জন্য আমরা বলবো দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান বরিশাল, দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোস অফ বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, যাদের এতদিন তেমন পড়াশোনা হয়নি, তোমরা অনেকে হয়তো এলোমেলো আছো যে কীভাবে পড়াশোনা করবো, তাদের জন্য বলবো তোমরা অতি সত্বর আমার যে অনলাইন প্রাইভেট ব্যাচটা রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ, তোমাদেরকে শুরু করেছি। আমাদের হাতে হচ্ছে আমরা 1.5 মাস সময় রেখে শুরু করেছি। সেটা যদি তুমি 1 মাসের জন্যও করতে পারো, আমি নিশ্চিতভাবে তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই তুমি পাশ করে যাবে। পাশের দায়িত্বটা বলা চলে আমার, সিদ্ধান্তটা তোমার, তুমি পাশ করতে চাও কি না। তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পাশ করতে হলে মূলত গ্রামাটিক্যাল পার্টি বিশেষ গুরুত্ব প্রয়োজন হয়। গ্রামারটাই হচ্ছে মেইন জায়গা। তো আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে তোমরা যারা তথ্য জানতে চাও, তোমাদেরকে একটু তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের ক্লাস হয় হচ্ছে ফেসবুকে গ্রুপে, প্রাইভেট গ্রুপে, স্মার্ট বোর্ডে। সপ্তাহে আমরা 6 দিনই এখন ক্লাস নিচ্ছি, প্রতিদিনই ক্লাস নিচ্ছি। একদিন বন্ধ থাকছে আর 6 দিনই আমরা ক্লাসটা নিচ্ছি, যেহেতু তোমাদের 2 তারিখে পরীক্ষা। প্রতিদিন যা পড়ানো হয় তার উপর ক্লাস টেস্ট নেওয়া হয়ে থাকে। তারপরে তুমি মনে করো, ধরো যে কয়েকটা ক্লাস তুমি মিস করেছো, এখন হয়তো ভর্তি হলে তুমি 3 থেকে 4টি ক্লাস মিস করবে, বা 5-6টা ক্লাস যদি মিসও করো তুমি, তাহলে কি হবে, তুমি মনে করো এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিতে পারবে। হয়তো প্রতিদিন রাত 9টায় ক্লাস হয়, তুমি হচ্ছে সকালে বা তার আগে দিনের ভাগে যে কোনো সময় সেই রেকর্ড, মানে লাইভ ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকে, তুমি তোমার মতো করে নিতে পারবে। আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে আমার অনলাইন ব্যাচের মানে কোর্স প্ল্যানটা একটু বলি। যেমন মনে করো এখানে দেখতে পাচ্ছ আমরা কী করি, প্রত্যেকটি ক্লাসে আমরা ধরো একটা জায়গা পড়া দেই, মানে রাইটিং পার্ট বা মেমোরাইজিং পার্ট পড়া দিই। এই যে পড়াটা আমি দেই, এই পড়া প্লাস হচ্ছে ওই দিন যে জিনিসটা পড়ালাম, মানে ক্লাসে আমরা যে জিনিসটা পড়িয়ে দিলাম, গ্রামার বা তোমার রাইটিং পার্ট যাই হোক না কেন, সেগুলোর সবগুলো মিলিয়ে পরের দিন একটা ক্লাস টেস্ট প্রথমে হয়, তারপর আমাদের মূলত আলোচনা বা আমাদের ক্লাস শুরু হয়। তো এই ক্লাস টেস্টটা তোমার অত্যন্ত কার্যকরী একটা বিষয়। তোমরা যারা মনে করো
একা একা বাসায় বই পড়ছো, হয়তো দেখা যায় কি, বা আমার যারা ফেসবুক বা ইউটিউবে রেকর্ডেড ক্লাসগুলো করছো, স্ক্রিনের মাধ্যমে যে রেকর্ডেড ক্লাসগুলো নিচ্ছি বা দিচ্ছি, যেমন এই ভিডিওর মতো ক্লাসগুলো যেমন করছো তোমরা, এতে কিন্তু রেগুলারিটি থাকে না, বা আমার ক্লাসগুলো হয়তো আমি নিয়মিত দেইও না। তো এই লাইভ ক্লাসগুলোতে হয় কি, যে নিয়মিত থাকা যায়, নিয়মিত চর্চায় থাকা যায়। প্রতিদিন যে ক্লাস টেস্টটা থাকে, এই ক্লাস টেস্টটা যদি তুমি প্রতিদিন পড়ো বা পড়া করে আমাকে ক্লাস টেস্টে পার্টিসিপেট করো ব্যাচে লাইফে, তাহলে কি হবে যে প্রতিদিনের পড়াটা তোমার প্রতিদিন কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন বিশেষ করে রাইটিং পার্ট, গ্রামার পার্ট, এই বিষয়গুলো তো তোমার শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া তুমি মনে করো প্রতিদিন আমি যে আইটেমগুলো পড়াচ্ছি, ধরো এগুলো তোমার প্ল্যান করা আছে, সব ক্লাসই প্ল্যান করা আছে। আমি 35টি ক্লাসের মধ্যে সব শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে আমরা ক্লাস 40+ পাবো, যেহেতু প্রতিদিন ক্লাস করাচ্ছি, সপ্তাহে আমরা প্রতিদিনই ক্লাস করাচ্ছি। তো সেক্ষেত্রে মানে 6 দিন যেহেতু, সেটা প্রতিদিনই বলা যায়। তো সেই ক্ষেত্রে তোমার কোর্সটা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো সেই এই যে মনে করো প্রতিদিনের পড়ালেখার যে একটা রেগুলারিটি, সেটা কিন্তু থাকছে, এবং তুমি একটা নিয়মের মধ্যে থেকে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারছো। এই মুহূর্তে অনেকেরই বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়তে যাওয়াটা সম্ভব না। আবার দেখা যায় যে তুমি প্রাইভেট পড়তে গেলা, কিন্তু সেই ব্যাচগুলো তো এগিয়ে গেছে। হঠাৎ করে তুমি সেখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। তো তোমার একেবারে এই অনলাইন ক্লাসে যেটা সুবিধা, সেটা হচ্ছে ঘরে বসে একেবারে মনোনিবেশ করে ভালো করে পড়া যায়, মানে পড়া যায়। আমিও অফলাইন ব্যাচ পড়াই আমার এলাকায়, কিন্তু তার থেকে আমি মনে করি অনলাইন ব্যাচ অনেক বেশি কার্যকরী, মোর ইফেক্টিভ আই থিঙ্ক। তো অনলাইন ব্যাচে ভর্তি তুমি অবশ্যই হয়ে যেতে পারো। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাকে এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন, যে শেষ মুহূর্তের প্রস্তুতি বইটা আমি তোমাদের জন্য দিয়েছি, মানে একেবারে শর্ট করে সাজেশনস দিয়েছি। তোমার 3টি পার্টের প্যাসেজ, গ্রামার, রাইটিং, 3টি পার্টেরই শর্ট সাজেশনস দেওয়া রয়েছে। এই সাজেশনসটি তুমি ব্যাচে ভর্তি হও বা না হও, তুমি এই সাজেশনসটি ফলো করে তুমি জাস্ট যদি 7 দিনও পড়তে পারো, তুমি নিশ্চিত পাস করে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ। এবং এখান থেকে সর্বাধিক কমন পরীক্ষায় থাকে, বিগত বছরগুলোতেও সর্বাধিক কমন ছিল। তোমার এই বই সাজেশনস নেওয়া অথবা তোমার হচ্ছে ব্যাচে ভর্তি হওয়া, দুটোর জন্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে আমার সাথে 01843852361 এই নম্বরে। সাজেশনসটির মূল্য হচ্ছে 400 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি। তোমাকে এই 400 টাকার পরে আর 1 টাকাও দিতে হবে না। তোমরা অবশ্য অনেকে প্রশ্নও করো যে স্যার আমাদের মানে অনলাইন ব্যাচে ভর্তি হলে বই কি ফ্রি দেওয়া হয়, মানে সাজেশনস কি ফ্রি দেওয়া হয়? না, সাজেশনসটি আলাদা কিনতে হয়। অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি সেখানে আমাদের যে শর্ট সাজেশনস রয়েছে সেগুলো তো পাবে, আর এই সাজেশনসটা আলাদা করে কিনতে হয়। সাজেশনসটা 400 টাকা, আর অনলাইন ব্যাচের ফি আলাদা। অনলাইন বেশি ফি না, তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। তোমাদের জাস্ট নামমাত্র অল্প কিছু শেষ সময়ে জাস্ট 35+ ক্লাসের জন্য তোমাদের সাশ্রয়ী মূল্যেই তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি দেওয়া হচ্ছে। তো তোমরা অতি সত্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা অনুগ্রহ করে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। যারা শেয়ার করো, আমি দেখছি অনেকেই শেয়ার করো, তো যারা শেয়ার করো তাদের প্রতি অন্তর থেকেই তোমাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শেয়ারটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অথবা অনেক বন্ধু কানেক্টেড হতে পারে এবং সেও জানতে পারে যে এই ক্লাসটা হচ্ছে। তো এর জন্য সবাইকে আমি অনুরোধ করব, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটিকে শেয়ার করে দিও। যারা শেয়ার করো তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।